তুফানের সেই ঝড় থেকে একেবারে ভিন্ন রকম একটা আবহ, ক্লাসিক আবহে বনলতা সেন, এই যে ওই জায়গা থেকে এখানে নিজেকে তৈরি করতে হয়েছে, তো কারণ পুরো একটা আলাদা ঘরানার। হ্যাঁ, তো এই জায়গায় আপনার কাছে নিজেকে তৈরি করার জন্য কি কি করতে হয়েছে, মানে আলাদা কোনো প্রস্তুতি বা মানে? না, প্রস্তুতি আসলে তুফানের সাথে রিলেটেড কিছু না। প্রস্তুতি তো প্রস্তুতি, প্রত্যেকটা সিনেমার প্রস্তুতি আলাদা। তো এই সিনেমার প্রস্তুতি তো অনেক লম্বা সময়ের ছিল। আমরা প্রায় 3 মাস আমরা রিহার্সাল করেছি এভরিডে। আমার ক্ষেত্রে যদি বলি, আমাকে ফুল কস্টিউম, ইনফ্যাক্ট সবাই ফুল কস্টিউমের সাথে অন ক্যামেরা, হ্যাঁ অন ক্যামেরা, আমাদের ডিওপিও থাকতেন রিহার্সালে। সেই সাথে আমার মেকআপ, হেয়ার সব একসঙ্গে করে, মানে একসঙ্গে গেট আপ নিয়ে আমরা প্রায় 3 মাস রিহার্সাল করি। এবং রিহার্সাল করতে করতে যেটা হয়েছে, এটা খুবই জরুরি ছিল ওই সময়। কারণ আমাদের দেখা যায় যে এক একটা সংলাপ, তোমার ক্ষেত্রে সংলাপ বোধহয় একটু কম কম ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাট আমার যেমন অনেক লম্বা লম্বা সংলাপ রয়েছে, তো দেখা যায় যে ওগুলো আত্মস্থ করা, মানে ওই রিহার্সালগুলো প্রয়োজন ছিল। যার কারণে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে রিসেন্টলি কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে এই সিনেমায় আমরা এত প্রস্তুত হয়ে গিয়েছিলাম রিহার্সাল থেকে, যে আমাদের একদম যখন আমরা শুটিংয়ে গিয়েছি, আমাদের এনজি শট খুব কম হয়েছে। মানে আর্টিস্টদের দিক থেকে হয়তো টেকনিক্যাল কিছু ছিল, কারণ আমরা এতটা রেডি ছিলাম এই রিহার্সালগুলোর কারণে। আসলে আমরা আমাদের মানে চিন্তায়, চেতনায়, আমাদের বডিতে আসলে পুরো ব্যাপারটাই ধারণ করে ফেলেছিলাম। তো দেখা গেছে যে শুটিংয়ে যেতে যেতে আর মানে অনেকটাই আমরা সহজ হয়ে গিয়েছি। তবে তারপরও চাপ ছিল, কারণ ফাইনাল পরীক্ষাটা তো শুটিংয়ের দিনই দিচ্ছি। তো এইভাবেই প্রস্তুতি। আর প্রস্তুতির পুরো ক্রেডিট তো অফকোর্স আমাদের ডিরেক্টরকে দিতে হবে, মাসুদ হাসান উজ্জ্বল। উনি যদি আমাদের প্রস্তুত না করতেন, তাহলে তো আসলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কতখানি সম্ভব হতো জানি না। না, আসলে একজন ভালো নির্মাতার এখানেই কিন্তু দক্ষতা, কারণ তিনি আর্টিস্টের কাছ থেকে বেস্টটা কিভাবে আদায় করবেন, এটা কিন্তু নির্মাতার উপরে ডিপেন্ড করে। জি, তো প্রস্তুতিটার জন্য অল ক্রেডিট গোজ টু হিম। উনি আসলে যেভাবে সিনেমাটাকে দেখতে চেয়েছেন, সাজাতে চেয়েছেন, আমরা জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্টর ওনাকে সেই সাপোর্টটা করে যাওয়ার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। এবং আমরাও অনেক সাপোর্ট পেয়েছি ওনার কাছ থেকে আসলে, কারণ ওনার স্ক্রিপ্টটা অনেক টাফ। এবং আমার কাছে মনে হয় যে এটার উনি তো দীর্ঘ সময় এটার পিছনে ছিলেন, স্ক্রিপ্টের পিছনে উনি বললেন এটা যে প্রায় 8 বছর ধরে এটা লেখা। এটা ওই গল্প দেখেও বোঝা যাবে, যারা দেখছে তারা অলরেডি বুঝতে পারছেন। তো জীবনানন্দকে নিয়ে এতটা গভীরে যাওয়া এবং বনলতা সেন কবিতা ধরে এতটা মানে বিশ্লেষণ করা এবং একটা ফিকশন আকারে সেটাকে সামনে আনা, এটা অনেক টাফ জব। তো এটা উনি বুঝতে পারছিলেন, আমরা হয়তো ওনার সাথে জয়েন করার পর ধীরে ধীরে বুঝতে পারা, এবং এই দীর্ঘদিনের রিহার্সাল এবং ওনার সাথে বসে ব্রিফিং সব মিলে আসলে ব্যাপারটা আসছে। এবং আমার কাছে মনে হয় যে এই ফিল্মটা সবার ডেডিকেশনই আসলে আজকে বনলতা সেন, যেটা আমরা দেখছি আসলে নির্মাতার এটা মানে দীর্ঘদিনের একটা মানে পরিশ্রমের ফল। আর ওনার পরিশ্রম উনি করেছেন, রিসার্চ করেছেন, কারণ জীবনানন্দ দাশ এমন একটা মানুষ এবং তার এমন একটা কবিতা, আমার মনে হয় এমন কেউ নেই যে এই সম্পর্কে জানে না। আমার মনে হয় অনেক রাইটার আছেন, অনেক কবি আছেন যাদের দেখা যাচ্ছে অনেকেই জানে না, বা কোনো কবিতা পড়েনি, বা নামটাও হয়তো শোনেনি। অনেক বড় মানে অনেক নামকরা কবি আছেন, কিন্তু জীবনানন্দ দাশ একেবারে মানে আপামর মানুষের পছন্দের একজন। সো তার কাজ এই জন্য এত দীর্ঘ সময় তিনি নিয়েছেন। জি, মানে আমি যেটা বলছিলাম যে ওনার এই স্ক্রিপ্ট দেখার পর আমি উজ্জ্বল ভাইকে দেখে আসলে অবাক যে কতটা ধৈর্য এবং কতটা সময় ব্যয় করার পর আসলে এমন একটা স্ক্রিপ্ট হতে পারে। নাবিলা 3বার অডিশন দিয়েছিলেন, হ্যাঁ আপনার মুখ থেকেই শুনেছিলাম। তো এই 3বার আপনাকে কি করতে হয়েছিল? মানে প্রথম দিন কি এমনি তো জাস্ট ডায়লগ বলেছিলেন? হ্যাঁ, ওরকমই হবে। দ্বিতীয় দিন, প্রথম দিন হয়তো এমনি করেছিলাম, দ্বিতীয় দিন প্রবাবলি ক্যামেরা সহ, থার্ড দিন প্রবাবলি কস্টিউম, ব্লকিং, আরও অনেক কিছু একসাথে মিলে, মানে প্রতি অডিশনে নতুন নতুন কিছু যোগ হচ্ছিল। আর এভাবেই করে আর কি। আর প্রবাবলি উজ্জ্বল ভাই আরও শিওর হতে চাচ্ছিল, মেকআপও নিয়েছিলাম আমি ওখানে গিয়ে, যে আসলে কতখানি আমাকে মানাবে বা কতখানি আমাকে দ্বারা সম্ভব।
তো এই তো, আর সবচেয়ে কঠিন সিনটাই আসলে আমাকে দিয়েছিল, মানে আমার যে সকল সিন আছে তার মধ্যে সবচেয়ে কঠিন সিনই উনি অডিশনে আচ্ছা। আমাকে, যেখানে অনেক লম্বা সংলাপ, তো ওনার কথা ছিল যে যদি এইটা মোটামুটি উতরে যায় তাহলে বাকিগুলোও হয়ে যাবে। তো এই জন্য উনি আমাকে মানে অডিশনের সবচেয়ে কঠিন সিন দিয়ে আমাকে আচ্ছা। অডিশন করেছিলেন। মানে ওনার ইয়েটা ঠিক আছে, কারণ কঠিনটা যদি আপনি উতরে যেতে পারেন তাহলে অন্যগুলো আপনি অটো আপনার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বাহ। ওনার ব্যাপারটা এমন ছিল আমার কাছে মনে হয় পরবর্তীতে বুঝতে পারা যে আমাদের হয় কি অডিশন দিতে গেলে আপনার প্রথমে চরিত্রটার একটা ব্রিফ থাকে যে চরিত্রটার অভ্যেস এরকম, তার পেশাগত জায়গাটা এই, তার দায়িত্বের জায়গাটা এই, সে একটু সংশয়ী বা সে সাহসী বা তার কথা বলতে গেলে এই রকম পজ নেয়, থামে, ভাবে, বলে। তো আমাদের অডিশনের সময় উনি এই কিছুই ব্রিফ করেন না, মানে আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে মনে হয় তাই, ব্রিফ করেন না, একটা সিকোয়েন্স দিয়ে বললো যে এটা প্লে করো এই চরিত্রটা, আচ্ছা। মানে এই সংলাপগুলো তোমার। তখন কঠিন মনে হয়নি? হ্যাঁ, তো তখন যেমন আমার জিজ্ঞাসা ছিল যে ভাই এটা তো অন্ধকারে ঢিল মারার মতো, আপনি প্লিজ একটু আমাকে দেন না আর কয়েকটা সিকোয়েন্স পড়ে আমি একটু বুঝি চরিত্রটার আচ্ছা, আসলে আচ্ছা। চলন বলন কি, কিচ্ছু লাগবে না, তুমি এটা বুঝে যা করছো এটাই করো, আমি দেখবো। তো উনি বুঝতে যাচ্ছিলেন যে এরকম একটা সিকোয়েন্স পাওয়ার পরও আমার এটাই পরবর্তীতে ধারণা যে এই সংলাপগুলোকে আসলে সে কতটা মিনিংফুল করলো, আচ্ছা। এটা দেখতে চাচ্ছিলেন যে তার মধ্যে আসলে বোধ চিন্তাটা কেমন, হ্যাঁ, তার বিশ্লেষণটা কেমন, এটা বুঝতে চাচ্ছিলাম আমার কাছে মনে হয়। আচ্ছা। এবং আমার কাছে মনে হয় যে এখানে যারা আমরা ছিলাম সবাই হয়তো ওনার ধারণায় বা ওনার এই আমাদের পরীক্ষা নেওয়ার পর ওনার যে ধারণা আমাদের প্রতি, যে সবাই একটা জায়গায় ভালো, ওরা বুঝতে পারে এখন লুক ওয়াইজ কাকে কোনটায় ফেলবে এরকম একটা জায়গা আর কি। আমার ধারণা যে আরও অনেকের অডিশনও নিয়েছেন উনি, তো তারাও অনেক ভালো, বাট আমাদের হয়তো লুক ওয়াইজ উনি তখন চিন্তা করা শুরু করলেন যে লুক ওয়াইজ ওকে আমি এখানে আসলে ঠিকঠাক রাখতে পারবো কিনা। এটা সোহেল মণ্ডল ভাইয়ের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না বলে আপুর ক্ষেত্রে, যে ওনার যে ভাবগাম্ভীর্য থাকবে, ওনার যেই চলন বলন থাকবে, সেই অনুযায়ী তাকে আমি আসলে ওই জায়গায় দেখছি কিনা, তারপর হয়তো আমাদের লক করা আর কি। বাহ।